হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের 3rd ইউনিট টেস্ট নিয়ে চলে এসেছি সাজেশন। তোমাদের ঠিক শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কি কি প্রশ্ন ভালো করে পড়লে, কোন কোন চ্যাপ্টার থেকে ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা ইতিহাসে 70-এ 70 পাবে ফাইনালে। বুঝতে পারছো? তো তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং যা যা প্রশ্ন আমি বলছি সেগুলো ভালো করে নোট করে রাখবে। দেখো কি কি করবে। তোমাদের ফাইনাল সিলেবাসটা একবার বলে দিই। তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে একদম 9ম অধ্যায় পর্যন্ত পরীক্ষা, ঠিক আছে? আর তোমাদের এক্সট্রা কিছু চ্যাপ্টার হয়তো প্রথম দিকে 2-1টা থাকবে, আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তাই যেগুলো আমি বলছি ভালো করে নোট করো। ওকে, তো দেখো 6ষ্ঠ অধ্যায় থেকে কি প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, কিভাবে মধ্যযুগের ভারতের শহর গড়ে উঠত? এই প্রশ্নটা করবে। কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? দিল্লির নাম হজরতে দিল্লি হয়েছিল কেন? করবে। দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল? করবে, ঠিক আছে? ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করেন? ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়? করবে। এগুলো তোমাদের আগেও দেওয়া ছিল, কিন্তু যেহেতু সাজেশন বলছি এগুলো তোমাদের কিন্তু করতে হবে। কসবা শব্দের অর্থ কি? দিল্লির আশেপাশের কসবাগুলো কি রকম ছিল? দিল্লির কোন অঞ্চলকে চাঁদনির চক বলা হয়? চাঁদনির চক নামকরণ সম্পর্কে কি জানা যায়? চিরাগে দিল্লি কাকে বলা হতো? শাহজাহানাবাদে উৎসব অনুষ্ঠান কিভাবে পালিত হতো? করবে। যেহেতু তোমাদের পরীক্ষা 70-এর মধ্যে হবে ফাইনাল পরীক্ষাটা, তাই তোমাদের কিন্তু বড় কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন সব রকমই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারত এসেছিলেন? পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? করবে। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলো কেমন ছিল? দাদন বলতে কি বোঝায়? বাণিজ্যিক চাষ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তাই ভালো করে প্রশ্নগুলো নোট করে রেখো। বড় কোশ্চেন করবে, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কিরকম ছিল? এইটি হবে তোমাদের বড় প্রশ্ন। আমি তোমাদের উত্তরটা পুরোটা একবার দেখিয়ে দিলাম। এর আগেও তোমাদের দেখানো ছিল। যদি মনে করো অন্য কোনো একটা বুক থেকে অ্যান্সারটা করতে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই। বাট যেটা আমি বলছি, প্রশ্নটা ভালো করে দেখে নাও। যদি পারো টেক্সট বুক থেকে অ্যান্সারটা করতে, তাহলেও হবে, কোনো ব্যাপার না, কিন্তু প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি সেগুলোই করো। আরেকটা বড় প্রশ্ন করবে, মুঘল যুগে একটি প্রধান বন্দরের নাম উল্লেখ করো। এই সময়ে ভারতের প্রধান একটি আমদানি ও একটি রপ্তানি পণ্যের নাম লেখো। মুঘল যুগে ভারতের বাণিজ্য বিস্তারের দুটি কারণ নির্ণয় করো। বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো আমি দিচ্ছি সেগুলোই করো, তার বাইরে কিছু করার দরকার নেই। শর্ট কোয়েশ্চেন যেগুলো স্টার দেওয়া রয়েছে রেড কালার পেনে, সেই স্টারগুলো করবে। মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন রাজধানীর নাম কি? মহাভারতী ইন্দ্রপ্রস্থের আধুনিক রূপ কোন শহরকে বলা হতো? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে। স্টার যেগুলো আবারও বলছি, লাল কালি পেন দিয়ে যেগুলো দাগানো রয়েছে সেইগুলো জোর দিয়ে পড়বে, সাজেশনের জন্য আমি বলছি। এগুলো আমি আর পড়লাম না, তোমরা কিন্তু এগুলো একবার দেখে নিও উত্তর সমেত। এগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদেরই সমস্যা হবে ভিডিওটা দেখতে, ঠিক আছে? আমি ছোটোর মধ্যে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো, তাই এইগুলো তোমাদের যেন বলতে না হয়, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে দেখিয়ে নিও। যারা নতুন তারা কিন্তু ভালো করে দেখিয়ে নিও, আর যারা পুরনো তারা তো আগে থেকে পেয়ে গেছো, তো ভালো করে তোমরা দেখে নিও কিন্তু কী কী প্রশ্ন এখান থেকে করতে হবে, ঠিক আছে? যেগুলো স্টার দেওয়া সেগুলোই করো, তার বাইরে এগুলো করার দরকার নেই। ওকে, দেখে নিলে। চিরাগে দিল্লি কথার অর্থ কি? মোহর তৈরি কি দিয়ে হতো? টঙ্কা তৈরি হয় কোন ধাতু দিয়ে? জিতেল তৈরি করা হতো কোন ধাতু দিয়ে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ঠিক আছে? মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি ছিল? তারপর দেখো, গেসুদরাজ কোন সম্প্রদায়ের সুফি সাধক ছিলেন? মুঘল যুগে খুব ধনী বণিকদের কি বলা হতো? তারপর দেখো রয়েছে ভাস্কো দা গামা কবে ভারত এসেছিলেন, ঠিক আছে? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রত্যেকটা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আর বাদ দেওয়ার কিছুই নেই। যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি জোর দিয়ে পড়বে, বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন, এগুলো করো তাহলেই হবে। পরীক্ষার আর খুব বেশি দেরি নেই, এখন থেকে ভিডিও পাওয়া মাত্রই নিজেরা প্রিপেয়ার হতে শুরু করে দাও। এরপরে 7ম অধ্যায় জীবনযাত্রা, সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। দেখো 7ম অধ্যায়ে কি করবে। এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন করবে, ভক্তিবাদের উত্থানের কারণগুলো কি ছিল? কি কি কারণে ভক্তিবাদের উত্থান হয়েছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা ভালো করে করবে, আগে দিয়ে দিলাম। ভক্তিবাদী সাধক কবির সম্পর্কে একটি টিকা লেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কবির সম্পর্কে যদি মনে করো টেক্সট বুক থেকে করবে, অ্যান্সারটা করতে পারো, সেখানেও কবির সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে? ভক্তিবাদী সাধক নানক, শ্রী চৈতন্য ও সাধিকা মীরাবাইয়ের সংক্ষিপ্ত পরিচয়, এটাও কিন্তু একবার পড়ে রাখবে, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষার বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। আর ভেবো না যে বড় প্রশ্ন দেবে না, ফাইনালে তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবেই। সুফিবাদে বাসরা বা বেসরা বলতে কি বোঝায়? চিস্তি ও সুহরবর্দী গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে, ঠিক আছে? দেখে নিলে পুরো উত্তর।
অনেকের কাছে হয়তো বই থাকে না, তারা পুরো উত্তর পায় না, তো তাদের জন্য কিন্তু একটু ভিডিওটা মানে একটু বড় হতে পারে, কারণ আমি উত্তর সমেত দেখাচ্ছি যদিও। তাই তোমরা কিন্তু বিরক্ত বোধ করো না, অ্যান্সার সমেত আমাকে দেখাতেই হবে। অনেকেরই কিন্তু বই থাকে, আমি জানি, তারা শুধু প্রশ্নটা দেখে না, কিন্তু যাদের কাছে বই থাকে না তাদের কথা একবার ভেবে জাস্ট একটু ওয়েট করে যাও। তারপর দেখো রয়েছে দিন ইলাহি টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু করবে। ঠিক আছে, বড় প্রশ্ন যেগুলো তোমাদের আসার মতো সেগুলো তোমাদের কিন্তু আমি আগে থেকে অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে কিন্তু করে যেও। সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? ইম্পর্টেন্ট প্রশ্ন। বহলুলি মুদ্রা কে চালু করেন? এক বহলুলি মুদ্রায় কি জিনিস পাওয়া যেত? পড়বে। মধ্যযুগে ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ছিলেন? গুরু নানক বিখ্যাত কেন? করবে। কবির কেন বিখ্যাত? বড় প্রশ্নটা করলেই এখান থেকেই উত্তর তোমরা করতে পারবে, 2 নম্বর জন্য এক্সট্রা করার প্রয়োজন নেই। কবির কেন বিখ্যাত? এই যে সুফি, সুফি শব্দের অর্থ কিভাবে হয়েছে এটাও তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, পীর ও মুরিদ বলতে কি বোঝায়? করবে। বাসরা ও বেসরা বলতে কি বোঝায়? সিলসিলা কি? চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল? এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? করবে। চাহার বাগ বলতে কি বোঝায়? যেই প্রশ্নগুলো আমি দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার কোনো দরকার নেই, যেগুলো আমি বলছি যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে উল্লেখ করে আমি বলছি, যে সমস্ত প্রশ্ন তোমরা পাচ্ছ সেগুলোই বাড়িতে ভালো করে তৈরি করো। যদি পড়া হয়ে থাকে আগে থেকে তাহলে রিভিশন করো, খাতায় লেখো, দেখবে তোমাদের পরীক্ষাতে প্রত্যেকের যে বাজার আমার এই কথাগুলো শুনবে 70-এ 70 উঠবেই। ঠিক আছে, তাই যেগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে করো, আমার এটাই তোমাদের কাছে আবেদন রইল। পিয়েত্রা দুরা কি? করবে। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? পরের উত্তরটা ক্যালিগ্রাফি আর নিচের উত্তরটা মিনিয়েচার। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, করবে। তসবির বলতে কি বোঝায়? তসবির, তোমরা জানো তসবির একটা হিন্দি শব্দ, তো তসবির মানে আমরা বুঝি কোনো ছবি, তো এখানে কি বলছে দেখে নাও উত্তর। ভারতের ধ্রুপদী নৃত্যে নবীনতম নৃত্য কোনটি? কিভাবে নৃত্যের বিকাশ ঘটে? করবে। আমির খসরু কেন বিখ্যাত ছিলেন? দেখে নাও ভালো করে। তানসেন বিখ্যাত কেন? কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। করবে। এর ক্ষেত্রেও তাই, যে শর্ট কোয়েশ্চেন তোমাদের এখানে দাগানো রয়েছে লাল কালার পেন দিয়ে, সেই শর্ট কোয়েশ্চেনগুলোই তোমরা কিন্তু ভালো করে জোর দিয়ে পড়বে। ঠিক আছে, দেখে নাও পুরো, আমি বইটা সরিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। অনেকের কাছে ইতিহাস কঠিন লাগে, তারা ঘাবড়ে যাও যে কিভাবে আমরা কিভাবে কি পড়বো। তাদেরকে আমি একটা কথাই বলবো, আমি যেগুলো তোমাদের বলছি, যেগুলো দেখাচ্ছি, তোমরা জাস্ট সেগুলো ভালো করে একবার পড়ে যাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে পরীক্ষাতে কি প্রশ্ন পাবে বা কতটা লিখতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু অবশ্যই করে যেও, বাদ দিও না একটাও। হাইলাইট করা দাগানো প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেন আমি বাদ দিতে পারছি না, এগুলো ভালো করে কিন্তু করতেই হবে প্রত্যেককে। ঠিক আছে, আমি চাই যে বা যারা আমার স্টুডেন্ট রয়েছো, যারা আমার মানে সাবস্ক্রাইবারে আছো, তারা প্রত্যেকেই কিন্তু নম্বর ভালো পাও, আমি এটাই তোমাদের কাছে আশা রাখছি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে জাস্ট পড়ো, আর বেশি জোর দিয়ে পড়বে যেগুলো লাল কালার পেনে দাগানো টিক দেওয়া রয়েছে বা স্টার দেওয়া রয়েছে, সেইগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো, তাহলেই হবে। ঠিক আছে, আমি তো পুরোটা পড়ছি না, কারণ এগুলো পড়লেই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে যে এত বড় ভিডিও দেখার জন্য। তাই আমি যেভাবে তোমাদের দিচ্ছি তোমরা কিন্তু একবার ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো দেখে নিই। আবারও বলছি, লাল কালার দাগানো পেনের যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো। এরপর চলে আসো অষ্টম অধ্যায়, মুঘল সাম্রাজ্যের সংকট। দেখো এখানে কি কি করবে। বড় প্রশ্ন করবে, শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে লেখো। অষ্টপ্রধান শিবাজির কি ছিল? করবে। তারপরে বড় প্রশ্ন, মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, যেভাবে পয়েন্ট করে লেখা রয়েছে সেভাবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে পরীক্ষাতে খাতায়। ঠিক আছে, এখন তোমরা কিন্তু বড় হচ্ছ, লেখার ধরন তোমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে, আর যে যত ভালো করে লিখবে তার নম্বর তত ভালো কিন্তু উঠবে। ঔরঙ্গজেবের আমলে জাট ও সৎনামী বিদ্রোহ সম্পর্কে লেখো। টিকার জন্য বলতে পারো জাট বিদ্রোহ কি, সৎনামী বিদ্রোহ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো বিদ্রোহ ভালো করে দেখে নেবে। আর যাদের মনে হয় যে বড় প্রশ্ন মুখস্থ হয় না, তাদের একটা টোটকা বলে রাখি, জাস্ট গল্প যেভাবে পড়ে সেভাবে গল্পের মতো করে বিষয়টা একবার পড়বে, তাহলেই দেখবে পুরোটা তোমাদের তৈরি হয়ে গেল। লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই। মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নিলে করবে।
এই চ্যাপ্টারে বড় প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নগুলো কিন্তু একটাও স্কিপ করো না। মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসুবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের প্রভাব কি পড়েছিল? করবে, দেখে নিলে ভালো করে পুরোটা। তারপর মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এই প্রথার বৈশিষ্ট্য কি? ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা মনসবদারি প্রবর্তন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, মনসবদারি, ঠিক আছে? জায়গিরদারি, মনসবদারি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথা, তো এগুলো ভালো করে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? লেখো, করবে এটা। তারপর শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণটা কি ছিল? কি কারণে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব হয়েছিল? এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কি হয়েছিল? ট্রিপল স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা, ঠিক আছে? স্বরাজ্য কি বর্গী কাদের বলা হতো? মালবে বা মালবালি কাদের বলা হতো? বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল? শিখদের পঞ্চক বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট, পঞ্চক মুখস্থ করে ফেলবে। কেশ, কঙ্ঘা, কড়া, কচ্ছ, কৃপান। জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন? কি কারণে? কারণগুলো জাস্ট লিখে দেবে। খালসা কি? ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন দেখে নাও। যেগুলো দাগানো রয়েছে পেনের কালি দিয়ে সেই কটাই ভালো করে করবে। যেগুলো স্টার দেওয়া রেড কালার দিয়ে বা ব্ল্যাক কালার দিয়ে সেগুলো কিন্তু ভালো করে দেখবে। ব্ল্যাক কালার স্টার দেওয়া যেগুলো এবং রেড কালার দেওয়া সেগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? এরপর চলে নবম অধ্যায়, আজকের ভারত সরকার, গণতন্ত্র ও স্বায়ত্ত শাসন। কি কি করবে দেখে নাও। সরকারের কয়টি ভাগ? এই ভাগগুলো কোনটি কি কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়? করবে এটা, ঠিক আছে? ভারতকে কেন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো? করবে। পৌরসভা ও পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কি কি কাজ করে? এদের কাজগুলো ভালো করে দেখবে। প্রাচীনকালে ভারতে ও অন্য কোথাও গণতন্ত্রের কি কথা জানা যায় কি? সেই গণতন্ত্র কেমন ছিল বলে তুমি মনে করো? অর্থাৎ আগেকার দিনে কেমন ভাবে এই সমস্ত ছিল আর কি, গণতন্ত্র ব্যবস্থাটা ছিল বা কিভাবে ছিল সেটা তোমাদের নিজের ভাষায় লিখতে বলছে, ঠিক আছে? অর্থাৎ ভারতটা কিভাবে পরিচালনা, দেশ কিভাবে পরিচালনা করা হতো। ওকে, 2 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, গণতন্ত্র বলতে কি বোঝায়? সংবিধান বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানের রূপকার কাকে বলা হয়? চলতি কথায় ভোট হওয়া বলতে কি বোঝায়? করবে। নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারত কত বছর অন্তর নির্বাচন হয়? সরকারি নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? ট্রিপল স্টার দিয়ে রাখো প্রশ্নটি। যুক্তরাষ্ট্র সংবিধান কাকে বলে? করবে। সরকারের কাজ কি কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো? এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন আমি বলছি 2 নম্বরের জন্য, একটাও কিন্তু বাদ দিও না। স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? পৌরসভা কি? পৌরপ্রধান কাকে বলা হয়? পৌরসভার কাজ কি কি? পঞ্চায়েত সমিতি বলতে কি বোঝায়? জেলা পরিষদ কি? এই অধ্যায় থেকে যেগুলো রেড কালার দাগানো রয়েছে টিক দেওয়া, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বে। রেড কালার দাগানো পেনের যেগুলো রয়েছে সেগুলো বেশি জোর দিয়ে পড়বে, বাকিগুলো অতটা জোর দিয়ে পড়ার দরকার। দেখে নিলে ভালো করে দেখে নাও পুরো প্রশ্নোত্তরগুলো। আমি বইটা সরিয়ে তোমাদের পুরো প্রশ্নোত্তর দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এই হলো তোমাদের নবম অধ্যায় সাজেশন। এরপর চলে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা। তোমাদের বলেছিলাম প্রথমেই যে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকে ফাইনালে, তো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্ন তোমাদের কিন্তু এক্সট্রা পড়তে হবে। তো দেখো কি কি পড়ে যাবে। প্রাচীনকালে বাংলার প্রধান অঞ্চলগুলোর নাম কি কি ছিল? এই নামকরণের কারণগুলো কি ছিল? বাংলার ইতিহাস শশাঙ্ক বিখ্যাত কেন? এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটি কোথায় অবস্থিত? কোন কোন প্রাচীন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে নিন্দা করা হয়েছে? এই প্রশ্ন তোমাদের কিন্তু এক্সট্রা করে যেতে হবে, যেহেতু তোমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু পরীক্ষা সিলেবাসে আছে। মাঠ সন্ন্যায় কি? করবে। কৈবর্ত বিদ্রোহ যেটা তোমাদের রয়েছে, কৈবর্ত বিদ্রোহ সেটা করবে। ত্রিশক্তির সংগ্রাম বলতে কি বোঝো? কনৌজকে কেন্দ্র করে কেন ত্রিশক্তির সংগ্রাম হয়েছিল? করবে। আরব কাদের বলা হয়? বেদুইন। হিজরি সাল বলতে কি বোঝো? হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝায়? কোরআন কি? কাবা বলতে কি বোঝো? করবে। তো ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাসের এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে প্রত্যেককেই কমন পাচ্ছ। তাহলে আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।